নমস্কার। আজকে আমি তোমাদের শুরু করব ক্লাস 10 শুরু করব, অর্থাৎ দশম শ্রেণীর কোনি যে সহায়ক পাঠটি রয়েছে সেটি শুরু করব। কোনি এখানে এটি লেখা হচ্ছে মতি নন্দীর একটি উপন্যাস। যেরকম আগের বছর তোমরা প্রফেসর শঙ্কুর ডায়েরি পড়েছিলে, তার আগের বছর পড়েছিলে পথের পাঁচালী, ছোটদের পথের পাঁচালী, সেরকম এবারের উপন্যাস হচ্ছে কোনি, কিশোর সাহিত্য। এবং খুব ভালো সেটা তো বলার অপেক্ষা রাখে না। বলা ভালো যে আমাদের মধ্যে এই গল্পটি নির্বাচন করার জন্য সত্যি যারা নির্বাচন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তার কারণ পথের পাঁচালীতে আমরা আমাদের প্রকৃতিকে জেনেছি, প্রফেসর শঙ্কুর মাধ্যমে আমরা আমাদের ভেতরের যে কল্পবিজ্ঞানের বা একটা কল্পবিজ্ঞান পড়লে আমাদের যেটা ইচ্ছে হয় সেটা হচ্ছে বিজ্ঞানকে জানতে ইচ্ছে করে, তাই তো? তো সেই বিজ্ঞানকে জানার যে আকাঙ্ক্ষা সেটা আমরা পেয়েছি। এবার আমরা আমাদের জায়গাকে জেনেছি, আমরা আমাদের মধ্যে আমাদের জ্ঞান পিপাসু, সেই জ্ঞান পিপাসু যে সত্তা তার বিকশিত হয়েছে সেটি আমাদের মধ্যে। এরপরে প্রত্যক্ষ পরিস্থিতিতে আমরা যখন আমাদের সেই স্বপ্নকে সফল করতে চাই, তখন যে বাধা বিপত্তি আসে, তখন এমন একটি সাহিত্যের দরকার যে সাহিত্য আমাদের সেই বাধা বিপত্তি থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদেরকে শক্তি যোগায়। তো সেই হিসেবে কোনি উপন্যাসটি একটি অনবদ্য কিশোর সাহিত্য, যা আমাদেরকে সমস্ত বাধা প্রতিকূলতা থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার মন্ত্র দেবে বা মন্ত্রণা দেবে। মতি নন্দী হচ্ছে কোনির লেখক, কোনি উপন্যাসটির লেখক। কোনি নামটি শুনেই আমরা বুঝতে পারছি যে এটি একটি মেয়ের নাম। মতি নন্দী সম্পর্কে একটু প্রথমে বলে নিই, যদিও একদম প্রথমে একটু আছে লেখা, কিন্তু তাতে তো কিছু হয় না। আর এই সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে 10 মিনিট বা 2 মিনিটে সত্যি তেমন কিছু বলা যায় না। মতি নন্দী আমাদের পশ্চিমবাংলারই মানুষ, কিন্তু তার মা ছিলেন ওপার বাংলার, বরিশালের। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1931 সালে, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে বা অবিভক্ত বাংলায় তিনি অবিভক্ত ভারতবর্ষে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1931 সালের 10ই জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার একটি অতি মধ্যবিত্ত পরিবারে, একদম সাধারণ। তারপরে উনি ক্যানিংয়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেন, স্নাতক হন এবং পরবর্তীকালে ক্যানিংয়ের একটি ছোট্ট স্কুলে, গ্রামের স্কুলে তিনি শিক্ষকতা করেছিলেন। কিন্তু তার এই যে কর্মকাণ্ড, অর্থাৎ এই স্কুলের মধ্যে তার কর্মকাণ্ড নিবদ্ধ ছিল না। তিনি আনন্দবাজার পত্রিকায় একটি গল্প পাঠান, তারপর সেই গল্পটি জনপ্রিয় হয় এবং তৎকালীন আনন্দবাজার পত্রিকার যিনি সম্পাদক ছিলেন সন্তোষ কুমার ঘোষ, তার নজরে আসেন তিনি, এবং সন্তোষ কুমার ঘোষ তার সঙ্গে মতি নন্দীকে দেখা করতে বলেন এবং তাদের আলাপ হওয়ার পরে তিনি বুঝতে পারেন যে এনার মধ্যে যে প্রতিভা, সেই প্রতিভার যথার্থ বিকশিত হচ্ছে না সেই প্রতিভা। তখন তিনি মতি নন্দী কে বলেন যে তিনি যদি এই খবরের যে বিভিন্ন খেলা যে হয় না, খেলার যে সাংবাদিকতা হয়, ক্রীড়া সাংবাদিক, তো সেই হিসেবে তিনি তাকে নিযুক্ত করেন এবং সেই ক্রীড়া সাংবাদিক হিসেবে তিনি আনন্দবাজারে কাজ শুরু করেন। তো খুব অল্প দিনেই বেশ নাম হয়ে যায়, মানে তার নিরপেক্ষ দেখার দৃষ্টিকোণ, তথ্য সম্বলিত যে বর্ণনা, তা পাঠকের কাছে খুবই গ্রহণযোগ্য হয়। এবং তারপরে তিনি এই ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করতে থাকেন এবং তার একই সাথে তিনি লিখতে শুরু করেন। প্রথম দেশ সাপ্তাহিক, পরিচয় পত্রিকা, এই বিভিন্ন পত্রিকায় তিনি লিখতে শুরু করেন বিভিন্ন খেলা নিয়ে লেখা। শুধু যে এই কোনি তিনি খেলা নিয়ে লিখেছেন তেমন না,
তারপরে স্ট্রাইকার, স্টপার, নন্দিতা নট আউট, এরকম অনেক লেখা তিনি ক্রীড়া সাহিত্যিক বলে যদি আমরা কাউকে ব্যাখ্যা করতে পারি, তো মতি নন্দী আমাদের সার্থক ক্রীড়া সাহিত্যিক ছিলেন। বড়দের জন্য এবং কিশোর সাহিত্য দুটোই তিনি রচনা করেছিলেন। পরবর্তীকালে সুনীল গাঙ্গুলি বা সুনীল গঙ্গোপাধ্যায় তার বাড়ির যে সাহিত্য সভা, যে আড্ডা বসাতেন সাহিত্যিকদের নিয়ে, সেখানে মতি নন্দীকে আনেন এবং সেখানে যে সমস্ত সাহিত্যিকদের নিয়মিত যাতায়াত ছিল তার মধ্যে মতি নন্দীও একজন। তিনি সুনীল গাঙ্গুলিরও খুব পছন্দের এক সাহিত্যিক ছিলেন। বিভিন্ন পুরস্কার, আনন্দ পুরস্কার, জাতীয় পুরস্কার তিনি পেয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে। পরবর্তীকালে তার যে এই কোনি মানে উপন্যাসটি, সেটি কিন্তু আমরা সিনেমাও দেখেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের এখানে ওই ক্ষিতিশ সিংহের যে চরিত্র, সেই ভূমিকায় আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি এবং কোনি চরিত্রে শ্রীপর্ণা ব্যানার্জি বলে একজন, তাকে দেখেছি। তো সরোজ দে পরিচালিত একটি সিনেমা। 1986 সালে এই সিনেমাটি প্রকাশিত হয়, মানে হয় দেখতে, সিনেমাটি চলচ্চিত্রায়ন হয়ে সিনেমাটি প্রকাশ পায়, মুক্তি পায়। তো এই সিনেমাটি তোমরা দেখতে পারো। আমি বলবো যে ইউটিউবে যেহেতু দেখা এখন সুবিধা আছে, তো কোনো এক সময় কোনি সিনেমাটি দেখো। খুব ভালো সিনেমা এবং খুব ভালো লাগে। সাহিত্যের খুব কাছাকাছি গিয়ে বানানো সিনেমা, সাহিত্য থেকে খুব বেশি তার বিচ্যুতি ঘটেনি। আচ্ছা, এবার আমরা এই গল্পটি শুরু করব। কোনির সম্পর্কে প্রথমেই একটি কথা বলে দিই। কোনি হচ্ছে একটি সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের বড় বিভিন্ন পরিস্থিতি, অর্থাৎ তার আর্থিক পরিস্থিতির যে চ্যালেঞ্জ, সেটাকে পেরিয়ে এবং সামাজিক পরিস্থিতির সামাজিক অর্থনৈতিক সমস্ত কিছু বাধাকে সে ঠেলে সে নিজের এবং তথা নিজের রাজ্যের নাম উজ্জ্বল করেছিল। অনেকেই মনে করেন যে এটি হয়তো একদম সত্যিকারের ঘটনা, সেরকম না, কিন্তু নামটি পরিবর্তিত হয়েছে। বিভিন্ন মেয়ের গল্প এই গল্পটিতে লেখক এক জায়গায় স্থান দিয়েছেন। মধ্যবিত্ত পরিবারের বা নিম্নবিত্ত পরিবারের মেয়েদের খেলোয়াড় হয়ে ওঠার পেছনে, প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে লড়াই থাকে, যে সংগ্রাম থাকে, সেটি তিনি এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। শুরু করছি। আজ বারুনি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুনি একটি নক্ষত্র তিথি, যেমন আমরা বলি কৃষ্ণ চতুর্দশী তিথি বা সেরকম। কৃষ্ণ চতুর্দশী তিথিতে পুণ্য স্নান করে এটাকে বারুনি তিথি বলা হয়। শতভিসা নক্ষত্রযুক্ত কৃষ্ণ চতুর্দশী কে বারুনি বলা হয়। এই সময় পুণ্য স্নান করলে পরে খুব, যেরকম আমাদের বিভিন্ন ধারণা রয়েছে, বহু সামাজিক রীতি চলে আসছে বহুদিন ধরে, বহু ধারণা, সেই গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়।
একসঙ্গে 2-3 জন চিৎকার করতে করতে জল তোল পার করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে যায়। সেই আমে হাত দেওয়ার সাধ্য কারো নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক দামে। কি সুন্দর একটি দর্শন মানে শুরুতেই পেলাম। পুণ্য স্নানের জন্য বয়স্ক মানুষরা বারুণী তিথিতে গঙ্গার ঘাটে স্নান করছে, আর সদ্য কাঁচা আম সেগুলো ফেলে দিচ্ছে গঙ্গাতে, দান করছে। সঙ্গে সঙ্গে যে সমস্ত শিশুদের অবস্থা খারাপ, অর্থাৎ আর্থিক অবস্থা খারাপ, তারা কি করছে, সেই আমগুলো কুড়িয়ে নিচ্ছে ডুব দিয়ে, যদি আম ভেসে যাচ্ছে সেটা এমনি, তারপর প্যান্টের পকেটে ভরছে, তারপর সেটা নিয়ে আসছে বড় রাস্তার যেখানে আম বিক্রি হচ্ছে, আবার সেই আম বিক্রি হচ্ছে। তার মানে ধরো একটি বাচ্চা সে 10টি আম পেল গঙ্গা থেকে, তারপরে গঙ্গা থেকে তুলে নিয়ে এসে সে কি করলো, সেই 10টি আম পরবর্তী আরো আসছে যে মানুষ, তাদের 10 জনকে বেশি দামে বিক্রি করলো। তারপরে আবার তারা ওই 10 জন গঙ্গা ঘাটে গিয়ে প্রণাম করে আম যখন গঙ্গাকে নিবেদন করলো, আবার তারা নিয়ে সেটা আসলো। তো এইভাবে চলছে। তো এই বিষয়টা, অর্থাৎ তারা ঈশ্বরকে দান করছে, ঈশ্বর হয়তো সেই ছোট ছেলেগুলির মধ্যে রয়েছে যারা সেটাকে নিয়ে, সেই আমটিকে নিয়ে তাদের অর্থসংস্থানের একটা ব্যবস্থা করছে। ওই একটি আম হয়তো বারবার বিক্রি করছে তারা, হয়তো না, সেটাই হচ্ছে। আজ গঙ্গায় ভাটা, জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলি মাটি, তারপর জল। স্নান করে কাদা মাড়িয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায়, ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে, যারা পয়সা দিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার এক ধারে বসা ভিখিরিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। দুধারে ছোট ছোট নানা দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহল চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে ওল বা থোড় বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেরে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে। তাহলে একটি পুজো, একটি তিথি কত ধরনের মানুষের জীবিকা সংস্থান করছে। এবার এই যে ধরো গঙ্গা ঘাটে যাচ্ছে, সে ঠাকুরের নাম করে যাচ্ছে, অথচ সে জুতোটা গঙ্গা ঘাটে কোথাও একটি রেখে অরক্ষিতভাবে রেখে যেতে পারছে না। সে কি করছে, সে ভাবছে তার জুতো চুরি হয়ে যাবে, সে কোনো এক বামুনের কাছে, যারা স্টেশনের ওখানে বসে আছে, তাদের কাছে জুতোটি রেখে যাচ্ছে, যে জুতো রাখার বদলে সে তাদের কাছ থেকে সামান্য কিছু অর্থ পাবে। এবং পয়সা জমা রেখে তারা জামা কাপড় জুতো জমা রাখে, যেরকম আমাদের এখন অনেক মন্দিরে গেলে জুতো রাখার ঘর থাকে, সেইখানে জুতো রেখে একটা টোকেন দেয়, সেই টোকেনটা নিয়ে আবার আমরা মন্দিরে যাই। টোকেনটার মধ্যে মানে সে তো জুতোর ধুলো টুলো লেগেই থাকে, যাই হোক, তবু আমরা সেখানে রাখি, তারপরে যাই। খোলা জুতো রাখতে সাহস পায় না। আবার
এই যে এদের কাছ থেকে কি করে যে কারোর কাছে সর্ষের তেল, কারোর কাছে চন্দনের ছাপ নেয়, তারাও অর্থ নেয়। এবং কেউ বিভিন্ন জিনিস বিক্রি করে, প্লাস্টিক, খেলনা সামগ্রী, এই সমস্ত কিছু করে সেই জনজাতির যে একটা আর্থিক ইয়ে ঘটছে, বাজার তৈরি হচ্ছে, সেটাই পার্বণকে কেন্দ্র করে। তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিষ্টুচরণ ধরো দলায় মলায় করতে করতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। বিষ্টুধর পাড়ায় বোস্টাদা, আই এ পাশ পাশ আই এ পাশ, অত্যন্ত বনেদি বংশের, খানসাতেক বাড়ি ও বড়বাজারে ঝাড়ন মশলার কারবার, এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। তাহলে কি বলছে, বিষ্টুচরণ তিনি কি করছেন ওখানে, তার শারীরিক পরিচর্যা করছে, অর্থাৎ তাকে অনেক বড় লোকের ভদ্রলোকের প্রচুর টাকা, তিনি অনেক বড় লোক, তাই তিনি ওই মানে ধনী লোক, বড় লোক তো না, ধনী লোক, তো তিনি সেই ধনী ব্যক্তি, তিনি কি করছেন এই সমস্ত কিছু মানে চলার মধ্যেই তিনি তার নিজের শরীরের যত্ন নিচ্ছেন, কেউ তাকে মালিশ করছে, কেউ বা কারা। বিষ্টুধরের বিরক্তির কারণ 15 হাত দূরের একটা লোক, পুরনো, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, তার দিকে পিট পিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্টু তখন দুঃখ পায়, তার ইচ্ছে হয় ছিপছিপে হতে, তার শরীরটা তো মোটা, বেশ অনেকটা ভারী শরীর। তো বিষ্টু দেখছে যে পরে মানে দূরে বসে থাকা, 1.5 হাত দূরে বসে থাকা লোকটি তাকে দেখে হাসছে, তো সেটাতে সে খুব বিরক্ত হচ্ছে। কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়, বাচ্চারা বললে সে দুঃখ পায়, সে রোগা হওয়ার চেষ্টা করে, হতে ইচ্ছে করে তার, যাই হোক হয় না, হতে পারে না, কিন্তু এই লোকটি যেহেতু বাচ্চা নয় তাই তার মানে বিরক্ত লাগছে, সে দুঃখ পাচ্ছে না। চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথার কদম ছাড় চুল সেই রঙের। বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। 50-এর এধারে বা ওধারে বছর 5-এর মধ্যে হতে পারে, অর্থাৎ 5 বছরের মধ্যে 50-এর ওধারে যেতে পারে, অর্থাৎ 45 থেকে 50 বছর। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়ামাটির মতো, আর চোখের চাহনি ধূসর মণি, দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে, একটু কালো রংটা কম চোখের মণির। হ্যাঁ, লোকটা ওরকম ভাবে ওর দিকে তাকিয়ে হাসছে। চাহনিটা এমন, দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লো টার্চের মতন পুড়িয়ে দিয়ে ভেতরে সেধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। চোয়াল মানে লোকটা খুব দৃঢ় প্রতিজ্ঞর মতন মানে আবভাব বা তার গড়ন দেখে মনে হচ্ছে যে সে যেগুলোকে পছন্দ করে না সেগুলোকে সে একেবারে মানে ভস্ম করে দেবে। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো, পিস্টনের মতো। 10 বার এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো, মানে এইরকম ভাবে
আমরা এরকম 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 করে হাতের তালু এই দুটো যোগ করে এই হাত যোগ করে ধরো কোনো একটা এরকম এরকম করে হয়, তো ওই যেরকম ছবিতে দেওয়া আছে যে কোমরে বসে ওরকম ভাবে শিরদাঁড়া বরাবর তাকে মালিশ করছে। এরপর বিষ্টু চিৎ হবার চেষ্টা করলো, পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরা ছাড়। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপ খপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। মানে এরকম ভাবে মানে মোটা চর্বিটাকে ধরছে আর ছাড়ছে। সে তো পরনে শুধু গামছা পরে আছে, তাকে মানে ভীষণ আরাম প্রিয় সেটা বোঝাই যাচ্ছে। তাকে মালিশওয়ালা কোনো রকমের হলো, সে যে বলছে তানপুরা ছাড়, মানে ওই যে চামড়াটাকে ধরে ছাড়ছে ওটাই, ওই টেকনিকটাকে সে বলছে তানপুরা। তবলা বাজা, এবার বললো তবলা বাজা। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো। চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। বিষ্টু খুবই বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর। মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজানোর চেষ্টা করলো বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুড়সুড়ি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুব খুব হাসির শব্দ। তাহলে এই যে মালিশ করার বিভিন্ন বলে যাচ্ছে, অর্থাৎ একবার বলছে তবলা বাজা, একবার বলছে হারমোনিয়াম, অর্থাৎ এরকম এরকম করে পুরো শরীরটাতে এরকম 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 করে সে মালিশ করছে, এটাকে বলছে হারমোনিয়াম। এটাতে কি হলো হচ্ছে মানে প্রথমে তো এরকম 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 চাটি মারছিল, তারপরে যখন হারমোনিয়াম বাজাতে বললো তখন তা ভদ্রলোক হেসে উঠলেন। সেকেন্ড 20 পরে বিষ্টু জবাব দিল না। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এত হাসির কি আছে সেকেন্ড 20 পরে বিষ্টু জবাব দিল, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে। তাহলে যে করছে বলছে যে এত হাসির কি হলো, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে। বিষ্টু জবাব দিল না, শুনলো। অর্থাৎ বিষ্টু যখন জিজ্ঞেস করলো যে এত হাসির কি আছে, তখন সেই ভদ্রলোক উত্তর দিলেন যে মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা। যাই হোক না তাতে আপনার, বিষ্টু বলে। ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার। ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি? কে মশাই আপনি? গায়ে পড়ে এত কথা বলছেন। চান করতে এসেছেন, করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধহয় আর বেশি দিন গন্ধমন্ধন টানতে পারবে না। মানে এই বড় শরীরটাকে বলছে গন্ধমাধন। ওই রামায়ণে আমরা যে দেখেছিলাম যে হনুমান পাহাড় নিয়ে যাচ্ছে, তো পাহাড়টা তো অনেকটা বড়, ঠিক সেরকম ভাবে বলছে যে আপনার এই বড় শরীর টানতে পারবে না। কি বললেন? বিষ্টু ধর উঠিয়ে বসার জন্য প্রথমে কাত হয়ে কনুইয়ে ভর দিয়ে মাথাটি তুলল, তারপর 2 হাতে মেঝেয় চাপ দিয়ে উঠে বসল। লোকটি কাঁচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। এবার টিটকিরি দিল, হাতি বা হিপোর সঙ্গে তুলনা করলো। বিষ্টুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। লোকটি পাঞ্জাবি খুললো, লুঙ্গি খুললো, ভেতরে হাফ প্যান্ট। অবশ্য বিষ্টুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। অবশেষে বিষ্টুধর কোনো ক্রমে বলল, আমার বউ ঠিক এই কথাই বলে, আপনি একটা নুইসেন্স। ননসেন্সকে নুইসেন্স বলছে। আমার ক্লাবের অনেকেই তাই বলে। লোকটি বললেন,
যখন বললেন যে আপনাকে কি বলবো ভেবে পাচ্ছি না, তখন বলে আমার বউ এই কথাই বলে, অর্থাৎ রেগে গিয়ে। ননসেন্স, তখন বলেন যে আমার ক্লাবের অনেকেও এই কথাই তাই বলে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিট পিট করতে লাগলো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? তখন এবার স্পর্ধা, আমি যদি আপনাকে চাটি মারি আপনি দৌড়ে ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো। চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেওয়ার মতন মাথা নিচু করলো। লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে পড়লো। অর্থাৎ আমরা অনেককে বলি না এরকম ভাবে মারতে গিয়ে আর মারি না, হাত সরিয়ে নি, ইয়ার্কি করে, ওরকম ভাবে করে সেই লোকটি চলে গেল। পরনে দাঁড়াও, এক মিনিট। পারবেন ধরতে যদি চাটিয়ে যায়, কিন্তু আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। তখন বললো পারবেন যদি ধরতে পারেন তাহলে মানে চাটিয়ে যায় যদি ধরতে পারেন, কিন্তু আমার আপনার থেকে অনেক বয়স। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসে। বিষ্ণুধর বুনো মোষের মতো তেড়ে মেরে উঠে দাঁড়ালো। তাইতে লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো। বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো। একটা মানে রোগা বেশি বয়সী লোক একটা মোটা অল্প বয়সী লোককে টুন কাটছে, তার চারপাশে এরকম জগিং করছে, যা অনেক লোকে মনে করছে তিরিং বিরিং লাফাচ্ছে। এইসব তখন তো এত শরীরচর্চা জগিং এত কিছুর সবাই জানতো না। আবার গঙ্গা স্নানে যারা যাচ্ছে তাদের অনেকেই অনেক বয়স্ক, তাই তাদের ক্ষেত্রে আরো সেগুলো অজানা। সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি। আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যাসিলথেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি। দারুণ খিদে পায়। আপনার পায়? আচ্ছা, আমি মানে লোকটি বলছেন যে আমি এই করি, এত কিছু এক্সারসাইজ মানে ব্যায়াম করি, আমার দারুণ খিদে পায়। আপনার পায়? বিষ্টু বিষ্টুধর কথা না বলে শুধু ঘোঁত ধরনের একটা শব্দ করলো। খিদের মুখে যা পায় তাই অমৃতের মতো লাগে। এই সুখ আপনার আছে? ঠিক খিদের মুখে যা পায় তাই অমৃত লাগে, এটা কি আপনার আছে? অর্থাৎ সেই রকম খিদে কি আপনার পায়? উত্তরের অপেক্ষা না করেই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। অর্থাৎ এরকম ভাবে নামলো আবার উঠে এলো। তখনও তিনি তার ব্যায়াম করে চলেছেন। আসলে 3 বার এইভাবে ওঠা-নামা করে সে বিষ্ণুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশেহারার মতো লোকটির কাণ্ড দেখছিল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে। এতক্ষণ রাগ ছিল, এবার কৌতূহল, যে এরকম ভাবে লাফিয়ে যাচ্ছে, সে স্নান করছে না, গঙ্গায় নেমে আবার উঠে আসছে, একটু আশ্চর্য লাগছে। খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারিক্কি চালে বিষ্ণুধর ঘোষণা করলো, এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। তাহলে সে গর্বের সঙ্গে বললে খাওয়াই আমার লোভ নেই, আমি ডায়েটিং করি। লোকটা 2 পা এগিয়ে এসে বলল, কিরকম ডায়েটিং? আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জলখাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 চালের, রাতে রুটি 12 খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়।
বিকেলে 2 গ্লাস মিষ্টির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর সপ্তাহে একদিন ম্যাসেজ করাই এখানে এসে। আমারও তো নোলা নেই, বুঝলেন। সংযম কেচ্ছা সাধন আমি পারি। হাটে ব্যামো ফ্যামো আমার হবে না, বংশের কারো হয়নি। বাজি ফেলে 70টা কুলপি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। তাহলে কি বলছে, যে সে তার খাবার লিস্ট দেখাচ্ছে যে তার লোভ নেই। সে আগে 8 কিলো ক্ষীর খেত, এখন 3 সের খায়। তারপরে লুচি খেত 20টা, এখন সেটা কমিয়েছে 5টা খায়। মাছ মাংস খায় না, যেহেতু রাধা গোবিন্দের বিগ্রহ আছে, সংযম করে। এত কিছু খেয়ে তার এটাকে মনে হচ্ছে যে সে কমাতে পেরেছে, এটা তার সংযম। আর হার্ট অ্যাটাক হবে না, কারণ বংশ কারণ নেই। বাবা কলেরায় মারা গেছে, জ্যাঠা অম্বলে, কেউ তো আর হার্ট অ্যাটাকে মারা যায়নি। এত কেচ্ছা সাধন করেন। কৃচ্ছ সাধনটাকে বলেছে কেচ্ছা সাধন, এবং সেটাকে ইয়ার্কি করেই উনি বলছেন যে এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে, অর্থাৎ এইটুকু খেয়ে আপনি বাঁচবেন কি করে। একটু টোন কাটলো। লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। আহ, সুড়সুড়ি লাগে। বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ ওই কথা বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি। সর্ষে, চিনি, ডাল, নানা জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান। কি বলছে, আমার বউও বলে যে সারাদিন এত খাটুনি। কি খাটুনি? ওই দোকানে সে বসে থাকে, তো সেটা হিসেব রাখে হয়তো। তো এটাই তার প্রচুর খাটুনি, এবং তারপরে এইটুকু খাওয়া। তাহলে কি করে সে বাঁচবে? কে করলো লোকটা? তারপর এই অপমান। তখন বলে যে কে করলো? লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু 1 পা পিছিয়ে বলল, না, সুড়সুড়ি লাগে। কে অপমান করলো? কেন আপনি হাতি হিপো বললেন না? জলহস্তির ইংরেজি হিপো, তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? তাহলে কি বলছে যে ও যে হিপো বললেন, হাতি হিপো, জলহস্তির যে ইংরেজি হিপো, তা কি আমি জানি না? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্টু তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর। মানে বিপজ্জনক মানে, কিন্তু এইটা তাচ্ছিল্য প্রকাশ করতে চেয়ে ভয় বেরোলো। আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। তাহলে এরকম কিচ্ছু সাধন করলে, অর্থাৎ বলতে চাইছেন যে হয়তো মরে যেতে পারেন, না হলে এরকম কিচ্ছু সাধনের জন্য আপনি কয়েক বছর ভুগবেন। বলেই লোকটি 2 হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো। হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো, অর্থাৎ ওপর থেকে আবার সেই নিচে গুড়ি হয়ে হাত পায়ে থেকে আবার, অর্থাৎ তিনি তার ব্যায়াম করে যাচ্ছেন। আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কিরকম কিরকম? লোকটি তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল মারার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামান তো। অর্থাৎ সে দেখাচ্ছে যে তার শরীর কতটা মানে শক্ত, মজবুত, এবং একই সাথে মানে কতটা সবল। তিনি একটি ব্যায়ামের করলেন। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতন দেখাচ্ছে। নামান নামান। ফুলে ফুলে আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নামলো না 1 সেন্টিমিটার। এই যে এরকম ভাবে তুলে এখানে সেই হয় না, সেইটাকে নামানোর চেষ্টা করলো, তো নামলো না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল।
হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার লোকটার কবজি এখানে এখানে চাপ দিল। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ছুটেছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্য না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। তাহলে তারা সবাই অবাক হয়ে দেখছে যে একটা রোগা ব্যাংলা লোক, তাকে এই এত মানে একটা মোটুসোটু একটা লোক, সে করতে পারছে না, তাকে ঠিকঠাক বাগে আনতে পারছে না। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। তো সে যে হাতটা তুলে রেখেছে, হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলতে লাগলো। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছে শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীর দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। তাহলে কি বলছে যে মনকে শক্তিশালী করতে হবে, মনকে তৈরি করতে হবে, শুধু শরীরকে তৈরি করলে হবে না, মনকে তৈরি করতে হবে এই অনুশীলনের মাধ্যমে। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হওয়া যায়? ঠিক এই সময়ই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। আজকে এতটুকুই। ভালো করে শুরু করো পড়া। আশা করছি শুরু করে দিয়েছো, কারণ এটা তো মাধ্যমিকের জন্য প্রিপারেশন। আজকের মতো এটুকুই।